যারা যারা এই যুক্ত হয়ে গেছি আমরা অন্যদেরকে অন্যদের সহযোগিতা করার জন্য বা ভিডিওটি অন্যদের কাছে পৌঁছানোর জন্য আমরা শেয়ার করে দিতে পারি। আর যারা যারা আমার পেজটি এখনো ফলো বা লাইক করেন নাই, আমরা ফলো দিয়ে রাখি। পরবর্তী ইনশাল্লাহ যত লাইভগুলো হবে আমার এই পেজ থেকে হবে। পেজ থেকে লাইভ করলে এটা খুব দ্রুত অনেকের কাছে ছড়িয়ে যায়, তাই আমি পেজ থেকে এখন থেকে লাইভ করব। তাই আপনারা যারা যারা এখনো আমার পেজটি ফলো দেন নাই, আপনারা ফলো দিয়ে রাখতে পারেন। আচ্ছা, তাহলে আজকে আমাদের আলোচনা শুরু করি। গত ক্লাসে আমরা যে বিভিন্ন সংখ্যা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা পরবর্তী যে দুইটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয় আছে, তা হচ্ছে বিভিন্ন শর্ত আর হচ্ছে বিভিন্ন প্রতীক বা চিহ্ন নিয়ে আজকে আলোচনা করব। এই দুইটা বিষয় আর গতকালের যে একটা বিষয় ছিল, ওই বিষয়গুলো যদি আমরা খুব ভালোভাবে মনে রাখতে পারি বা খুব ভালো ধারণা থাকে, তাহলে সেট সম্পর্কিত যে অঙ্কগুলো আছে আমরা খুব সহজেই পারবো। তাই আমি কিন্তু বলতেছি এই তিনটে বিষয় তোমাদেরকে খুব ভালো ধারণা রাখতে হবে। এই তিনটে বিষয়ের উপর প্রথম হচ্ছে আমরা গত ক্লাসে যে 8টি সংখ্যা নিয়ে আলোচনা করেছি, এই 8টি সংখ্যা তোমাকে খুব ভালো জানতে হবে। তারপর আজকে যে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব, শর্ত এবং বিভিন্ন প্রতীক, সেটের বিভিন্ন প্রতীক নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে আজকের আলোচনা শুরু করি। সেটের অঙ্কগুলোর জন্য শর্ত হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ শর্ত যদি তুমি বুঝতে না পারো এখানে কি শর্ত আরোপ করা হয়েছে, তাহলে কিন্তু তুমি সেটের অঙ্ক করতে পারবে না বা তোমার অঙ্ক ভুল হবে। তাই শর্ত সঠিকভাবে বুঝতে পারা এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখি তো আমাদের সেটে কি কি শর্ত থাকতে পারে, একটু দেখি। আমাদের শর্তের মধ্যে আমরা প্রথমেই এই দুইটা চিহ্ন নিয়ে আমরা আলোচনা করব। এই দুইটা চিহ্ন আমাদের শর্তের দুইটা চিহ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে একটা চিহ্ন হচ্ছে এটা আর একটা চিহ্ন হচ্ছে এটা। আমরা এই দুইটা চিহ্ন অবশ্যই আমরা ক্লাস 4-5 থেকে দেখে আসার কথা, আমরা দেখে আসছি এবং এই দুইটা চিহ্ন সম্পর্কে আমরা অনেক ভালো ধারণা আছে আমাদের। এখন এই যে প্রথম চিহ্নটা, এটাকে আমরা প্রাইমারি লেভেলে পড়ে এসেছি ছোট। প্রথমটাকে পড়ে এসেছি আমরা কি ছোট, আর এটাকে আমরা পড়েছি বড় চিহ্ন। এটাকে জানি আমরা ছোট চিহ্ন হিসাবে, আর এটাকে জানি আমরা বড় চিহ্ন হিসাবে। এই সে আমাদের দুইটি চিহ্ন। আর যেটাকে ইংরেজিতে বলি আমরা, এটাকে বলি লেস দেন, এটাকে বলি গ্রেটার দেন। এখন কিভাবে ছোট বড় পড়ি আমরা একটু যদি প্রাইমারি স্কুলের বা প্রাইমারি গণিতের একটু যদি খেয়াল করি, আমরা কি দেখতে পাই, আমাদের এইভাবে দুইটা বক্স দেওয়া থাকতো। মনে করে একটা বক্স দেওয়া থাকতো আর এখানে একটা চিহ্ন দেওয়া থাকতো, তারপরে এখানে একটা সংখ্যা দেওয়া থাকতো 8। আমাদেরকে প্রশ্ন করা হইতো যে এই ঘরে কত বসবে, এই খালি ঘরে কত হবে, এটা আমাদের লেখার জন্য। ঠিক আছে, তখন আমরা এখানে চিহ্নটা মাথায় রেখে আমরা একটা সংখ্যা লিখতাম। একটু তোমরা মনে করে দেখো, তোমরা প্রাইমারি অথবা ক্লাস 6-7 কিন্তু এই ধরনের অঙ্ক করে এসেছো। এখন এই যে চিহ্নটা, যে দুইটা ছোট চিহ্ন, ঠিক আছে, এখন যে খালি ঘরে যে সংখ্যাটা বসবে, এই সংখ্যাটা কি হবে, এই জিনিসটা এখন আমাদের সঠিকভাবে বের করতে হবে। এখন এই সংখ্যাটা আমরা তখনই সঠিকভাবে লিখতে পারবো যদি চিহ্নটা সম্পর্কে খুব ভালো ধারণা থাকে আমাদের। তা আমরা প্রথমে বললাম এটা ছোট চিহ্ন, এটা হচ্ছে বড় চিহ্ন, যেটাকে ইংরেজিতে বলে লেস দেন, আর এই চিহ্নটাকে বলা হয় গ্রেটার দেন। প্রথমে কিন্তু এই দুইটা বিষয় মাথায় রাখতে হবে। তাহলে এই যে চিহ্নটা আমি লিখেছি, তার দুইটা দিক আছে। এই যে এটা একটা দিক আর এটা আরেকটা দিক। এই যে দিকটা, এটা কিন্তু কোণ বরাবর, এই যে এটাকে আমরা কোণ বলতে পারি। ঠিক আছে, দুইটা রেখা এসে মিলে বা দুইটা বাহু এসে মিলছে, তাই এটা এখানে কোণ উৎপন্ন হয়েছে একটা। এটা কোণ, আর এটা কিন্তু আমরা বলতে পারি মুখ। ঠিক আছে, ছড়ানো অংশ, প্রশস্ত অংশ, এটা হচ্ছে সরু অংশ। তাহলে এই যে এই অংশটাকে আমরা বলবো ছোট দিক,
আর এই অংশটাকে বলবো আমরা বড় দিক। প্রথমে আমরা এভাবে একটু মনে রাখার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে আমরা কে বড় কে ছোট, কোন অংশে ছোট অংশটা বসবে কোন দিকে, আর কোন অংশে কোন দিকে বড় অংশটা বসবে তা খুব সুন্দর আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে এটা ছোট, ছোট কেন? এটা সরু দিক, চিকন হয়ে আসছে, ঠিক আছে না? আর এটা একটু বড় আছে, প্রশস্ত হয়ে আছে, তাই এটা বড় দিক। তাই দেখো এখানে 8 লিখেছি আমি, তাই এখানে সংখ্যাটা কি হবে? তাহলে এটা যেহেতু ছোট, তাহলে এই দিকটাই অবশ্যই ছোট কোনো সংখ্যা হবে। কার চেয়ে ছোট? এই সংখ্যার চেয়ে ছোট কোনো সংখ্যা হবে। বুঝতে পেরেছি? তাহলে কত? 7 হতে পারে, বা 6 হতে পারে, বা 5 হতে পারে, হ্যাঁ, অথবা 4 হতে পারে, যে কোনো একটা সংখ্যা হতে পারে, কিন্তু 8-এর চেয়ে ছোট হবে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের মূল বিষয়টা। তাহলে 7 ছোট কার চেয়ে? 8-এর চেয়ে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মূল বিষয়। এভাবে আমরা প্রাইমারি লেভেলে আমরা অঙ্কগুলো করে এসেছি বা খালি ঘর পূরণ করেছি। এখন এই চিহ্নগুলো এখন আমাদের আবার চিহ্ন নিয়ে কাজ করতে হবে এবং চিহ্নের মানেটা বুঝতে হবে। মানে বুঝতে পারলে সেটের অঙ্কগুলো তোমরা খুব সহজে বুঝতে পারবা। এখন এই চিহ্নটাকে আমরা যেহেতু লেস দেন বলি, হ্যাঁ, যেহেতু আমরা লেস দেন বলি, এবং এই চিহ্নটা আমরা অঙ্কের মধ্যে এমন ভাবে পাই যে এক্স লেস দেন মনে করো 7। এই অবশ্যই আমাদের এই সঠিকভাবে পড়াটা জানতে হবে। এক্স লেস দেন 7, ঠিক আছে? তাহলে এখানে কি বোঝাচ্ছে? আমরা তো এখানে লিখছি 7 ছোট 8-এর চেয়ে, নাকি? এভাবে পড়ছি কিন্তু আমরা বাংলাতে 7 ছোট 8-এর চেয়ে। 7 8-এর চেয়ে ছোট, এটা আমরা বুঝতে পারতেছি, কারণ এটা যেহেতু এদিকে আছে তো এটা ছোট হবে। তো অবশ্যই আমরা জানি 7 ছোট হয় কার চেয়ে? ছোট হয় 8-এর চেয়ে ছোট হয়। তাহলে এখানে যে আমরা পড়তেছি এক্স লেস দেন 7, তাহলে তার বাংলা মানেটা কি? এখানে বাংলা মানেটা হচ্ছে এক্স 7-এর চেয়ে ছোট। এই হচ্ছে তার মানে, বাংলা মানেটা। বুঝতে পারছি? এক্স 7-এর চেয়ে ছোট। কে ছোট কে বড়, আমি কিন্তু এই বিষয়টাই প্রথমে আলোচনা করছি। কোনের দিকে যে থাকবে সে ছোট হবে, আর এই প্রশস্তর দিকে খোলা দিকে যে থাকবে সে বড় হবে। মানে এই দিকে থাকলে বড়, আর এই দিকে থাকলে কি? ছোট, এই কোণের দিকে। ঠিক আমাদের আরেকটা চিহ্ন আছে, দেখো একটু খেয়াল করে দেখো, এই যে এই চিহ্নটা। এখন বলো তো কোন দিকটা বড় কোন দিকটা ছোট? তাহলে এই দিকটা বড়, এই দিকটা কি? ছোট। কারণ কোনটা আছে এই দিকে, তাই এটা ছোট হবে, আর এই দিকটা কি হবে? বড় হবে। বুঝতে পেরেছি? শুধু এই বিষয়টা মাথায় রাখবা, যে দিকটা প্রশস্ত হয়ে আছে এটা হচ্ছে বড়র দিক, আর যে দিকটা ছোট হয়ে আছে বা কোণ সৃষ্টি করছে এই দিকটা হচ্ছে ছোটর দিক। তাহলে তোমার একটা জিনিস ছোট বড় শর্ত বুঝতে সুবিধা হবে। তাহলে আমাদের এটার মানে কি? আমরা একটু বাংলায় সবসময় পড়ার চেষ্টা করব। আমরা তো ইংরেজিতে অবশ্যই ভালো পড়তে পারি, কিন্তু এর বাংলা মানেটা যদি মনে রাখতে পারি তাহলে শর্তগুলো সহজ হবে। বাংলা হচ্ছে কি? এক্স 7-এর চেয়ে ছোট, বা এক্স এর যে মানগুলো হবে 7-এর চেয়ে ছোট। এই হচ্ছে শর্তটা। ঠিক একই রকম ভাবে যদি এমন থাকতো, এই চিহ্নটা দিয়ে থাকতো এক্স গ্রেটার দেন 7, হ্যাঁ, তাহলে আমরা এখানে কি বলতে পারি? এক্স 7-এর চেয়ে বড়। যেহেতু বড় চিহ্ন এখানে, কারণ মুখটা এক্স এখন বড় নির্দেশ করতেছে, তাহলে এক্স বড় হবে কার চেয়ে? বড় হবে 7-এর চেয়ে বড় হবে। আমরা লিখতে পারি এক্স 7-এর চেয়ে বড়। এই বাংলা কথাগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা ইংরেজি তো সবাই বলতে পারি, অনেকেই বলতে পারি, কিন্তু এর বাংলা মানেটা না জানার কারণে আমরা বিপদে পড়ি। ঠিক আছে, তাই আমরা আজ থেকে আমরা বাংলা বলার চেষ্টা করব। বাংলা বললে আমাদের অঙ্কগুলো সহজ হবে বা শর্ত বুঝতে সহজ হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বাংলাতে কি বলতে পারি একটু দেখি তো। এটাকে কি বলা যায়? আমরা একটু লিখে ফেলি তো দ্রুত কমেন্টস বক্সে, যারাই আমার ভিডিওটি দেখতেছি লাইভে অথবা পরবর্তীতে যে কোনো সময় তোমরা যদি দেখো তাহলে তোমরা লিখে ফেলো এইটাকে আমরা বাংলাতে কিভাবে বলতে পারি। হয়েছে? তাহলে এইভাবে আমরা বাংলা মানেটা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, আমরা তো ইংরেজিটা সবাই পারি, বাংলা মানেটা বুঝবো। ঠিক একই রকম ভাবে যদি আমি এই চিহ্নটা দিতাম তাহলে কি হইতো? এক্স 10-এর চেয়ে বড়। বুঝতে পেরেছি? তাহলে এই গেল এটা। তাহলে এই যে ছোট চিহ্ন বড় চিহ্ন বা লেস দেন গ্রেটার দেন চিহ্নের মানে হচ্ছে এটা। ঠিক একই রকম ভাবে আমি এটা এখানে লিখে রাখি। আমরা আরেকটা চিহ্ন দেখতে পাই, এই যে এই চিহ্নটাই তার নিচে একটা দাগ দেওয়া, এই চিহ্নটাই বড় চিহ্নই তার নিচে একটা দাগ দেওয়া। ঠিক আছে কিনা? দেখো দুইটা চিহ্ন কিন্তু দুই রকম। এটা এটা একটা শুধু চিহ্নটা দেওয়া, নিচে কোনো দাগ দেওয়া নাই, কিন্তু তার নিচে একটা দাগ। ঠিক একই রকম বড় চিহ্ন নিচে একটা দাগ দেওয়া আছে, কিন্তু দুইটা মানে বোঝায়। ঠিক আছে, তাহলে এটার মানেটা কি স্যার? এটা যদি ছোট চিহ্ন হয়, এটা যদি বড় চিহ্ন হয়, তাহলে এটা কি? এটা তো ছোট চিহ্ন তার নিচে একটা দাগ, এটা বড় চিহ্ন তার নিচে একটা দাগ। এখন আমরা এই উদাহরণ দ্বারাই দেখি তার মানেটা কি।
আমরা যদি লিখি এক্স লেস দেন, আর এই চিহ্নটা দিয়ে যদি লিখি এটাকে কিভাবে পড়ে, ঠিক আছে, এটাকে ইংরেজিতে পড়ে লেস দেন ইকুয়াল, এটাকে পড়ে গ্রেটার দেন ইকুয়াল, ঠিক আছে, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল। তাহলে এখানে আমি দুইটা কথা বলছি, লেস দেন মানে ছোট, ইকুয়াল মানে কি সমান। এই জন্য আমি বলছি কিন্তু ইংরেজিটা আমরা সবাই পারি, কিন্তু আমরা বাংলাটা পারি না। এই বাংলা না পারার কারণে আমরা বিপদে পড়ি, বুঝতে পারছি। তখন আমরা মুক্তভাবে একটা কিছু লেখার চেষ্টা করি, যেটা আসলে আমাদের অনেক সময় হয় না। হ্যাঁ, অনেক সময় হয়ে যায়, অনেক সময় হয় না। আর মুক্ত বিদ্যাটা খুব বাজে জিনিস, যেটা আমাদেরকে বিরক্ত করে, আমাদেরকে টেনশনে ফেলে দেয়। তাহলে আমরা দেখো ইংরেজি কিন্তু সবাই পড়তে পারি যে লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল। লেস দেন ইকুয়াল, ঠিক আছে, লেস দেন মানে ছোট, ইকুয়াল মানে কি সমান, গ্রেটার দেন মানে বড়, ইকুয়াল মানে কি সমান। তাহলে এখানে কয়টা শব্দ বলতেছে আমরা ইংরেজি? দুইটা শব্দ, লেস দেন ইকুয়াল। তাহলে লেস দেন ছোট এবং কি ইকুয়াল মানে সমান। তাহলে এটাই হচ্ছে আমাদের এই চিহ্নের কাজ। তাহলে এখানে যে আমি লিখছি এক্স লেস দেন ইকুয়াল 7, তাহলে এর বাংলাটা হচ্ছে এক্স 7 এর সমান বা ছোট। ওই যে লেস দেন ইকুয়াল বলছি, সমান বা ছোট। এক্স 7 এর সমান বা ছোট, সমান হবে অথবা ছোট হবে, কিন্তু বড় হতে পারবে না, বুঝতে পেরেছি। ঠিক এখানে যদি আমরা এই চিহ্নটা লিখি গ্রেটার দেন একটা, তার বাংলাটা কি হবে? এক্স 7 এর সমান বা বড়। এখন ইচ্ছা করলে কেউ আগে পরে বলতে পারি, আমরা যে ইচ্ছা করলে এইভাবে বলতে পারতাম এক্স 7 এর ছোট বা সমান, এক্স 7 এর বড় বা সমান। মানে কথাগুলো যদি আমরা আগে পরে লিখি, মানে উলট পালট করে লিখি, কোনো প্রবলেম নাই, হবে। তাহলে এই হচ্ছে আমাদের লেস দেন ইকুয়াল বাংলা, আর এই হচ্ছে আমাদের গ্রেটার দেন ইকুয়ালের বাংলাটা, বুঝতে পেরেছি। দেখো ইংরেজিটাকে শুধু বাংলা করা, বাংলাতে বলা, কিন্তু এই কথাটা যদি আমরা জানি বা এই কথাটা দেখো শোনার পরে কত সহজ মনে হচ্ছে এই শর্তটা। কিন্তু যখন আমরা পড়তাম এক্স লেস দেন ইকুয়াল 7, দেখো আমরা কিন্তু শুধু পড়তে পারতাম, কিন্তু মানেটা বুঝতে পারতাম না অনেকেই, ঠিক আছে। এই জন্য আমরা যখন অঙ্ক করতে যাই তাদের মানগুলো লেখার সময় তখন আমরা বিপদে পড়ে যাই, আমি কি লিখবো, ওইটা লিখবো নাকি এটা লিখবো না, এই একটা হেজিটেশনে পড়ি আমরা। তখন আমরা কি করি, এখন তো লিখতে হবে, কিছু একটা তো লিখতে হবে, আমরা একটা লিখে দিই, মানে না জেনে লিখে দিই, তখন অনেক সময় ভুল হয়ে যায়, আবার অনেক সময় সঠিক হয়ে যায়। কিন্তু আজকের পরে যদি তোমরা আজকের এই আলোচনা শোনো, তাহলে কখনো ইনশাল্লাহ তোমাদের আর এই ভুলটা হবে না, তোমরা এখন বলতে পারবা কোনটা। এখানে বলতেছে 7 সমান, তাহলে 7 সহ লিখতে হবে। এখানে বলতেছে 7 সমান, তাহলে 7 সহ, কিন্তু এখানে কিন্তু বলছে 7 চেয়ে ছোট, এটার মানে কি 7 লেখা যাবে? লেখা যাবে না, তাহলে 7 চেয়ে ছোটগুলো লিখতে হবে। এখানে বলতেছে 7 চেয়ে বড়, তাহলে 7 কি লেখা যাবে? লেখা যাবে না, 7 বড়টাই লিখতে হবে। আর কিন্তু এখানে বলছে 7 সমান, তো 7 সমান মানে 7 এবং ছোট, তাহলে ছোটগুলো সমান এবং ছোটগুলো, তো 7 সহ ছোটগুলো লেখা যাবে। আর এখানে 7 সহ বড়গুলো লেখা যাবে। এখানে 7 লেখা যাবে না, কারণ 7 চেয়ে ছোট বলছে, এখানে 7 চেয়ে বড় বলছে, বুঝতে পেরেছি কিনা? তাহলে এই হচ্ছে আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটি শর্ত। আমি আশা করি তোমরা এই আলোচনা যারা শুনেছো তোমরা এখন পারবা। আচ্ছা বলো তো, আমি যদি একটা তোমাদের উদাহরণ দিই, এটাকে কি বলে লেখা যায়? কি লেখা যায় বলো তো? এই অংশটাকে বাংলাতে কিভাবে লিখতে পারি আমরা? সবাই একটু দ্রুত কমেন্টসে জানিয়ে দাও। আমরা দুইজনের কাছ থেকে দুইটা উত্তর পেয়েছি, দুই রকম। একজন লিখছে, মানে আফসানা লিখেছে এক্স 9 এর সমান বা ছোট, আর খাইরুল বাশার লিখেছে এক্স 9 এর সমান বা বড়। তাহলে অবশ্যই যে কোনো একটা সঠিক হবে। ধন্যবাদ দুইজনকেই কমেন্টস করার জন্য। এইভাবে আমরা যদি আমাদের উত্তরটা জানিয়ে দিই, তাহলে আমাদের ভুলটাও আমরা সংশোধন করতে পারি, আর সঠিক হলেও আমরা অনুপ্রাণিত হতে পারি, ঠিক আছে। আচ্ছা, আমি যেহেতু সময় চলে যাচ্ছে, আমরা দীর্ঘ সময় তো আর এখানে লাইভে থাকতে পারবো না, আমাদের একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই আমাদের যতটুকু আলোচনা শেষ করতে হবে, ঠিক আছে। তাহলে আমি আলোচনা করি। দুইজন থেকে আমরা দুইটা উত্তর পেয়েছি। এখন আমরা একটু খেয়াল করি, এই যে এটা কি চিহ্ন এবং এটার দিকটা দেখি। আমরা কিন্তু বলছিলাম এই যে এই খোলা দিকটা, এই দিকটাকে আমরা বড় বলি, আর এই যে কোণের দিকটা এটাকে আমরা কি বলি? ছোট বলি, নাকি? তাহলে এক্সটা এখানে এক্স বড় নাকি 9 বড়? কে বড় এখানে? তাহলে যেহেতু এই খোলা দিকে এক্স আছে, তাহলে এক্সটা বড় হবে, আর কোণের দিকে যেহেতু 9 আছে, তাই 9টা কি হবে? ছোট হবে, ঠিক আছে কিনা? তাহলে এটা কিন্তু বড় চিহ্ন। হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি? এক্স 9 এর সমান
বা বড়। বুঝতে পারছি? তাহলে আফসানা এখানে কিন্তু তোমার ভুলটা হয়ে গেছে, তুমি বলছো ছোট। না, ছোট হচ্ছে আমাদের এক্স এর দিকে যদি কোণ থাকতো তাহলে আমরা এক্স কে কি কি বলতে পারতাম? ছোট বলতে পারতাম। ঠিক আছে কিনা? আমাদের এই যে এক্স এর দিকে কিন্তু খোলা অংশটা আছে, মানে বড় অংশটা, তাই বড়, এক্স বড় হবে, তাই বড়টাই লিখতে হবে। ঠিক আছে? আর 9 এর সাথে যদি আমরা কম্পেয়ার করতাম তাহলে আমরা বলতাম যে 9 ছোট। কার কার তুলনায় ছোট? এক্স এর তুলনায় ছোট। তা আমরা এক্স এর মাধ্যমে যেহেতু কথাটা বলতেছি, তাহলে আমরা বলতে পারি এক্স 9 এর সমান বা বড়। এটাই হবে সঠিক। তাহলে ভুল হতেই পারে, এরপরে যাতে আমাদের এই এই ধরনের ভুল না হয়, প্রথমে আমরা খেয়াল করব কে বড়। আমাদের বিশেষ করে যে চলকটা দেওয়া থাকবে, চলকটা কি বড় নাকি ছোট নির্দেশ করতেছে, এটা আগে আমরা দেখবো। চলকটা কি বড়র দিকে আছে নাকি ছোটর দিকে আছে? যদি বড়র দিকে আসে তাহলে বড় বড় বলতে হবে, যদি ছোটর দিকে থাকে তাহলে ছোট বলতে হবে। বুঝতে পেরেছি? এই হলো আমাদের মূল বিষয়টা। তাহলে এই দুইটি চিহ্ন নিয়ে আমরা মোটামুটি আলোচনা করে ফেললাম। এই দুইটা চিহ্নই আমাদের সেটে বারবার থাকবে, আমরা এই দুইটা চিহ্নের মানে বুঝতে হবে। এখন মনে করো আমি যদি দুইটা চিহ্নকে একসাথে দিই, ঠিক আছে, মানে আমরা তো এটার মানে বুঝতে পারছি, এক্স এর মানগুলো কি হবে? 7 এর চেয়ে ছোট হবে। কিন্তু আমাদের দুইটা চিহ্ন দ্বারা থাকে, মানে বিষয়টা এমন থাকে, মনে করো 3 লেস দেন এক্স লেস দেন 10, এইভাবে একটা চিহ্ন থাকে আমাদের। শর্তগুলো আমাদের এইভাবে থাকে। তো কিভাবে পড়তে হয়? 3 লেস দেন এক্স লেস দেন 10। তাহলে এখানে কয়টা শর্ত মাথায় রাখতে হবে? দেখো, চিহ্ন দুইটা, তাহলে শর্ত কয়টা হবে? দুইটা হবে। ঠিক আছে? এখানে দুইটা শর্ত আছে। বলতেছে এক্স 3 এর চেয়ে বড়, আবার এক্স 10 এর চেয়ে ছোট। বুঝতে পারছি কিনা? এখানে এক্সটা 3 এর চেয়ে বড়, আবার এই এক্সটা 10 এর চেয়ে ছোট। একটু খেয়াল করে দেখো, এই যে এই অংশে এক্সটা কিন্তু খোলা দিকে আছে, মানে বড়র দিকে আছে, তাই সে 3 এর চেয়ে বড়। আবার এই অংশে দেখো এক্সটা কোণের দিকে আছে, ছোটর দিকে আছে, তাই সে 10 এর চেয়ে ছোট। এভাবে দুইটা শর্ত তোমাকে আরোপ করতে হবে। তাহলে এখানে প্রথম শর্ত বলতেছে এক্স 3 এর চেয়ে বড়, আর এখানে বলতেছে এক্স 10 এর চেয়ে ছোট। বুঝতে পারছি কিনা? তাহলে এখানে দুইটা শর্ত আছে। আমরা বলতে পারি এক্স 3 এর চেয়ে বড় এবং এক্স 10 এর চেয়ে ছোট। এই হচ্ছে দুইটা শর্ত। দেখো তো আমাদের এই দুইটা শর্ত এখানে আছে কিনা? যেহেতু দুইটা চিহ্ন, তাহলে শর্ত দুইটা হবে, যে কারণ এগুলো তো শর্তযুক্ত চিহ্ন। ঠিক আছে? বড় ছোট চিহ্ন যেহেতু শর্তযুক্ত চিহ্ন, তাহলে এই হচ্ছে বিষয়টা আমাদের। তাহলে এখানে এক্স এর মানগুলো কি কি হবে? তার মান লেখাটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা তো শুধু এক্স দ্বারা করলে হবে না, এক্স এর মানগুলো কোন মান নির্দেশ করতেছে এটাই জানা দরকার। তাহলে এক্স এর মানগুলো এমন মান হবে যে মানগুলো 3 এর চেয়ে বড়, আবার এক্স এর মানগুলো এমন হবে সে 10 এর চেয়ে কি হবে? ছোট হবে। 3 এর চেয়ে সে ছোট হতে পারবে না, আবার 10 এর চেয়ে সে বড় হতে পারবে না। এই দুইটা শর্ত দ্বারাই আমার এক্স এর মানগুলো লিখতে হবে। বুঝতে পারছি কিনা? তাহলে তোমরা একটু জটপট লিখে ফেলো তো, যারা ক্লাসটি দেখতেছো তারা, যে এটা কি হবে। এটা কি হবে? একটু জটপট লিখে ফেলি আমরা। উত্তরই সঠিক হয়েছে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ওয়াই এর দিকে ছোট দিকটা আছে 4 এর দিকে, তাই 4 ছোট হবে কার তুলনায়? ওয়াই এর তুলনায়। আবার এই দুইটার মধ্যে ওয়াই এর দিকে ছোট দিক আছে, ছোটর দিকে ওয়াইটা আছে, তাই ওয়াই ছোট হবে কার তুলনায়? 7 এর তুলনায়, 7 এর তুলনায়। তাহলে এখানে এই দুইটা শর্ত হলো। এখন যদি মনে করো এই যে আমি যে প্রথম যে শর্তটা লিখেছি, ঠিক আছে, এখানে যদি আমরা এভাবে যদি চিহ্নগুলো লিখতাম, এখন কি হইতো? ঠিক আছে, আমরা কিভাবে পড়বো? পড়াটা হচ্ছে এভাবে, 3 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল 10, 3 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল 10। ঠিক আছে কিনা? তাই বাংলাটা কি? ইংরেজি তো আমরা সবাই পারি, বাংলাটা কি হবে? বাংলা বলতেছে এক্স 3 এর চেয়ে বড় এবং এক্স 10 এর সমান বা কি ছোট। ওই যে একটু আগে যে আমরা আলাদাভাবে শর্ত আরোপ করেছিলাম, তাহলে এখানে আমাদের কয়টা শর্ত? দুইটা শর্ত। এক্স 3 এর চেয়ে বড় এবং এক্স 10 এর চেয়ে ছোট বা সমান। কারণ এখানে এই যে লেস দেন ইকুয়াল আছে, ছোট এবং সমান দুইটা কথা এখানে আছে। বুঝতে পেরেছি? তাহলে এখানে এটার মানে হচ্ছে এক্স 3 এর চেয়ে ছোট, আরে সরি বড়, এবং এক্স 10 এর
চেয়ে বড়, ছোট বা সমান। এই তাহলে এখানে এক্স এর মানটা কি হবে? 3 এর চেয়ে বড় মানগুলো হবে, আর 10 সহ হবে, 10 সহ হবে। কেন 10 সহ হবে? কারণ 10 এর সমান বলছে এখানে, বুঝতে পারছি কিনা? কিন্তু বড় মান হতে পারবে না, 10 এর সমান হতে পারে, এবং 10 এর ছোট মানগুলো হবে। তাহলে এই হচ্ছে আমাদের এই শর্তের মানেটা, এটা বুঝতে পেরেছি। তাহলে এভাবে যদি আমি এখানে যদি দিতাম তাহলে কি হইতো বলতো? আচ্ছা, আমি এটাকে না দিয়ে আমি এটা দিতে পারি। এখন বলতো এটার বাংলাটা কি হবে? আগে তোমরা পড়ো, নিজেরা পড়ো একটু, ঠিক আছে? এটাকে ইংরেজিতেই পড়ি আমরা, তারপরে তার বাংলা বলার চেষ্টা করি বা বাংলা লেখার চেষ্টা করি। বলো এটা কি হবে দ্রুত। যারা যারা আমরা লাইভ লাইভ ব্যতীত অন্য সময় যখন ভিডিওটি দেখবো আমরা ইউটিউব থেকে বা ফেসবুক থেকে, সবার প্রতি আমার একটা অনুরোধ রইল, আমি যখন যেখানে প্রশ্নগুলো করতেছি প্রশ্নগুলো আমরা কমেন্টসে লিখে ফেলবো, অথবা খাতায় তো অবশ্যই লিখতে হবে, ঠিক আছে? কারণ এটা হচ্ছে প্র্যাকটিস। একজন শিক্ষার্থী যখন স্যারের ছোট ছোট প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে, তাহলে তোমার এই উত্তরগুলোই তোমার বড় অঙ্কের ক্ষেত্রে অনেকটাই কার্যকরী ভূমিকা পালন করে। এটা আমাদের মাথায় রাখতে হবে। অনেকে আছে আমরা যে জানার পরেও আমরা কিছু বলি না, এটা আমি গত ক্লাসে বলছি, এটা ভালো দিক নয়, এটা খুবই বাজে একটা দিক, এটা পরিহার করতে হবে। তুমি যতটুকু জানো, যাই জানো তুমি তা প্রকাশ করতে হবে। আর আরেকটা বিষয়, আমি কিন্তু গতকাল মানে 15 জুলাই থেকে আমি কিন্তু আমার অনলাইন ক্লাসগুলো শুরু করেছি ফেসবুকে। আমার ক্লাসে খুবই অল্প বিষয় নিয়ে আমি আলোচনা করব, কারণ আমি একদিনে কিন্তু একটা অধ্যায় শেষ করব না। যদি আমি একদিনে একটা অধ্যায় শেষ করি তাহলে আমার তোমাদের যে সিলেবাসটুকু আছে, 2026 সালের এসএসসি পরীক্ষা দিতে সিলেবাসটুকু আছে, শেষ করতে আমার সর্বোচ্চ মনে করো 20টা ক্লাস লাগবে। ঠিক আছে, আমি পারবো ইনশাল্লাহ, আমি সময় দিলেই আমি পারবো। কিন্তু বিষয়টা হচ্ছে তোমার জন্য এটা ফলদায়ক হবে কিনা, তোমার কোনো ভালো কাজে লাগবে কিনা, কারণ আমাদের তো অনেকেরই বেসিকে প্রবলেম, ঠিক আছে কিনা? তাই আমি অঙ্ক শুরু করার আগে আমি বেসিকগুলো নিয়ে বিস্তারিত খুঁটিনাটি নিয়ে আমি আলোচনা করব। তাই আমার হতে পারে যে কোনো একটা অধ্যায়ের বেসিক আলোচনা করার সময় আমার ক্লাসের সংখ্যা একটু বেশি হতে পারে। এবং আমি কিন্তু বলেছিলাম আমার সবচেয়ে দুর্বল যে স্টুডেন্টরা, সবচেয়ে দুর্বল, তাকে উদ্দেশ্য করে কিন্তু আমি ক্লাসটা করতেছি। তাই আমি যতটুকু বেসিক নিয়ে আলোচনা করা যায়, ঠিক আছে, সকল বেসিক নিয়ে আলোচনা করব। এই জন্য আমি একটা বিষয় নিয়ে আলোচনা করার পরে তোমাদেরকে একটা প্রশ্ন দিতেছি লেখার জন্য। তোমরা খাতায় অবশ্যই লিখে নিবা, অবশ্যই, এবং কমেন্টসও তোমরা জানিয়ে দিবা, ঠিক আছে? তাহলে কমেন্টসে লিখলে আমি তোমার ভুলটা ধরতে পারবো, কারণ খাতা দেখার এখন তো আর কোনো অপশন নাই আমার। কারণ আমরা যখন বাস্তবে যখন ক্লাস করি তখনই তো আমরা খাতা চেক করি, দেখি তুমি কি লিখেছো। কিন্তু এখন তো অনলাইন ক্লাসে তো আর এই সুযোগটা নাই। তাই আমি কমেন্টসের কথা বলি, তোমরা কমেন্টসে লেখো, কারণ কমেন্টসে লিখলে তখন ভুলটা আমি ধরতে পারবো, তখন তোমার উদ্দেশ্য নিয়ে আমি 1-2 কথা বলতে পারবো, ঠিক আছে? তাই আমার ক্লাসের সংখ্যা কিন্তু বেশি হবে, কিন্তু ইনশাল্লাহ আমার টার্গেট হচ্ছে 3-4 মাসে, হ্যাঁ 3-4 মাসে সপ্তাহে 4 থেকে 5 দিন আমি অনলাইন ক্লাসগুলো করব। 3-4 মাসে যাতে তোমার সিলেবাসটুকু শেষ হয়ে যায়, এবং এমনভাবে আমি আলোচনাগুলো করব, ক্লাসগুলো হবে যে আমার সবচেয়ে দুর্বল স্টুডেন্টরা যাতে আমার ক্লাসটা শুনে যাতে সে এখান থেকে কিছু নিতে পারে। এবং ভালোদের জন্য এখানে আলোচনা আছে, তোমরা যদি ভালো যারা আছো, তোমরা অনেক ভালো যারা পারো, তারাও যদি আলোচনা শোনো, আমি আশা করি তোমাদের এখানে ফায়দা হবে। আর প্রত্যেকটা বেসিক আলোচনার পরেই কিন্তু আমি আমার অঙ্ক শুরু করব, বুঝতে পেরেছি আমরা? এই সে বিষয়টা আমরা এখানে সঠিক উত্তরটা হবে কি, y4 এর চেয়ে বড় বা সমান এবং y7 এর চেয়ে ছোট, এটা হয়তো সঠিক উত্তর। এই যে দেখো, তোমরা কমেন্টস করার কারণে কিন্তু আমি তোমাদের ভুলটা ধরতে পারলাম, এবং এই অনুসারে আমি তোমাদের সাথে আলোচনা করতে পারতেছি, ঠিক আছে? তাহলে এই বিষয়টা আমাদের বুঝতে হবে। এই জন্য আমি যখন তোমাদেরকে কোনো প্রশ্ন করব, তোমরা চেষ্টা করবা এই প্রশ্নের উত্তরটা সাথে সাথে লিখে দেওয়ার জন্য, কারণ লিখে দেওয়াটা এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
তাহলে এগুলো আমাদের শর্তযুক্ত শর্তের আলোচনা। এই 4টি শর্ত আমাদের থাকবে। এখন এই 4টি দ্বারাই কিন্তু একটা শর্ত তৈরি করা হবে। তাহলে শর্ত যদি বুঝতে পারো তাহলে তোমার পক্ষে আমাদের যে চলক থাকবে এক্স ওয়াই জেড অথবা যে কোনো মান, ওই মানগুলো মানগুলোর বের করা তোমার জন্য কোনো বিষয় হবে না। আচ্ছা, যারা যারা আমরা ভিডিওটি দেখতেছি, প্রথমে আমরা পরবর্তী লাইভ ক্লাসের জন্য আমরা পেজটি ফলো দিয়ে রাখি, এবং যারা তোমার সহপাঠী অথবা তোমাদের অন্যান্য যে শিক্ষার্থীরা সহপাঠী যারা আছে তাদের কাছে ভিডিওটি পৌঁছানোর জন্য তোমরা শেয়ার করে দিতে পারো। শেয়ার করে দিলে তোমাদের প্রোফাইলও রয়ে যাবে, প্লাস তোমার বন্ধুরাও এটা পেয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী যে আলোচনা শুরু করি বিভিন্ন চিহ্ন নিয়ে। চিহ্নের মানেটা কি আমরা এখন বোঝার চেষ্টা করি। গতকাল আমরা বিভিন্ন সংখ্যা নিয়ে আলোচনা করছিলাম। এখানে আমি মনে হয় একটা বিষয় তোমাদের বলতে ভুলে গেছিলাম, তা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, পূর্ণ সংখ্যাকে z দ্বারা প্রকাশ করা হয়। তারপরে এই দুইটাই আসলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর বাস্তব সংখ্যাকে যদি পরীক্ষায় আসে, তোমাদের কখনোই আসতে পারে, নরভিত্তিক r দ্বারা প্রকাশ করা হয়। এই 3টা চিহ্ন তোমরা মনে রাখবে, ঠিক আছে? যখনই তোমরা n দেখতে পাবা সেটের কোনো অঙ্কে, তাহলে বুঝতে হবে n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। যদি তোমরা z দেখতে পাও তাহলে বুঝতে হবে এটা পূর্ণ সংখ্যা। আর যদি r দেখতে পাও তাহলে বুঝতে হবে এটা বাস্তব সংখ্যা। এটা বাস্তব সংখ্যাটা আসে না, তাই আমি তারপর জানিয়ে রাখলাম। এই হচ্ছে আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটি প্রতীক, একটা হচ্ছে n আর একটা হচ্ছে z। n মানে স্বাভাবিক সংখ্যা, z মানে হচ্ছে কি পূর্ণ সংখ্যা। এই বিষয় দুটা মনে রাখবো। এখন দেখো আমাদের কিভাবে আমাদের শর্তগুলো আমরা চিহ্ন সহ আসে, আমরা একটু খেয়াল করি। মনে করো তোমাকে একটা সেটের কথা বললো, মনে করো a সমান সমান এই, মনে করো এটা একটা সেট, আমাদের এ একটি সেটের কথা বলছে এবং আমাদের এখানে এই একটি অংশ দেওয়া আছে। এখন আমাদেরকে তার মান লিখতে হবে। তার আগে আমি বলে নিই, সেট প্রকাশ করার সিস্টেম হচ্ছে 3টি। সেটকে আমরা 3 ভাবে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে, একটা হচ্ছে তালিকা পদ্ধতিতে, আর একটা হচ্ছে বেন চিত্রের সাহায্যে। তাহলে সেট প্রকাশ করা হয় কয়টি মাধ্যমে? 3 মাধ্যমে। প্রকাশ করার পদ্ধতি 3টি, ঠিক আছে? পদ্ধতি 3টি। 1 নম্বর হচ্ছে সেট গঠন, 2 নম্বর হচ্ছে তালিকা, আর 3 নম্বর হচ্ছে বেন চিত্র। সেট গঠনটা কিভাবে? সেট গঠন হচ্ছে এই যে যেটা লিখেছি স্যারে, যে আমাকে কিভাবে দেওয়া থাকবে, মনে করো এইভাবে একটা দেওয়া থাকবে, ঠিক আছে? আর তালিকা হচ্ছে এটা, আর বেন চিত্র হচ্ছে এটা। একটু খেয়াল করো, উদাহরণ সাথে দেখলে তোমরা খুব সহজে বুঝতে পারবা। নাজমুল হাসান, ওয়ালাইকুম আসসালাম, তুমি কেমন আছো? আচ্ছা, দেখি আমরা সেট 3 ভাবে প্রকাশ করি আমরা, সেট গঠন, তালিকা এবং বেন চিত্রে। দেখো এই যে আমি লিখেছি এখানে, একটু পার্থক্য দেখো, 3টা কিন্তু একরকম নয়, 3টা কিন্তু 3 রকম। এই যে সেট গঠনে কিন্তু আমি দেখো এখানে শর্ত আরোপ করেছি, ঠিক আছে কিনা? একটু আগে কিন্তু শর্ত নিয়ে আলোচনা, এই যে লেস দেন শর্ত দিছি, গ্রেটার দেন হতে পারতো, লেস দেন ইকুয়াল হতে পারতো, গ্রেটার দেন ইকুয়াল হতে পারতো। তাহলে সেট গঠন চেনার উপায় হচ্ছে তুমি দেখবা তোমার এখানে স্পষ্ট শর্ত দেওয়া থাকবে, ঠিক আছে? বিভিন্ন ইঙ্গিত দেওয়া থাকবে, শর্ত দেওয়া থাকবে। শর্তযুক্ত কোনো সেট পাইলে তাকে বলবো সেট গঠন পদ্ধতি। আর যদি সরাসরি আমাদের মান দেওয়া থাকে তখন আমরা বলবো তালিকা পদ্ধতি।
আর বেঞ্চিত্র টোটালি আলাদা। বেঞ্চিত্র দেখবা বৃত্ত আকারে দেওয়া থাকবে। যদি একটা সেট বলে একটা বৃত্ত হবে, দুইটা সেট হলে দুইটা বৃত্ত হবে, তিনটা সেট বললে তিনটা বৃত্ত হবে। বুঝতে পেরেছি? তাহলে বেঞ্চিত্রটা বৃত্ত আকারে দেওয়া থাকবে, বৃত্তের ভিতরে মান দেওয়া থাকবে। এই যে 4, 5, 6 মানগুলো ভিতরে দেওয়া আছে। আর তালিকা মানে হচ্ছে এভাবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে মান দেওয়া থাকবে, স্পষ্ট মান দেওয়া থাকবে সরাসরি। আর গঠন পদ্ধতি হচ্ছে বিভিন্ন শর্তযুক্ত মান দেওয়া থাকবে। এই হচ্ছে তিনটা পদ্ধতি। হ্যাঁ, এখন ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে কি, যে তোমাদেরকে এই সেট গঠন থেকে তোমাকে তালিকায় প্রকাশ করতে হবে। এই সেট গঠন থেকে তালিকায় প্রকাশ করা হচ্ছে তোমার মূল কাজ। তোমার সেটের যে অঙ্কগুলো আছে, সেট অফ দ্য অঙ্কগুলো যে আছে, এই অঙ্কগুলোকে সমাধান করার জন্য যে পদ্ধতি সাহায্য তোমাকে নিতে হবে তা হচ্ছে তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতিতে সেটগুলোকে রূপান্তর করার পর বা নেওয়ার পর তারপর তুমি সেটের অঙ্ককে সমাধান করতে পারবা। সেট, এই যে আমাদের সেট গঠন পদ্ধতিতে রেখে আমরা কোনো সেটের কাজ করতে পারি না বা কোনো অঙ্ক সমাধান করতে পারি না। ঠিক আছে? আর বেঞ্চিত্রের জন্য টোটালি আমাদের ভিন্ন কৌশল আছে। আমরা বেঞ্চিত্রের কৌশলটা আমরা পরে দেখে নেব। ঠিক আছে? আমাদের নর্মালি সেটের প্রশ্ন থাকবে এই সেট গঠন এবং তালিকায়। সেট গঠন দেওয়া থাকলে তোমার প্রথম কাজ হচ্ছে না বললেও তালিকায় প্রকাশ করতে হবে। তাহলে সেট গঠন থেকে তালিকায় প্রকাশ করাটাই হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি এই কাজটা আমরা না পারি তাহলে সেটের অন্য কাজগুলো আমরা পারবো না, নিশ্চিত পারবো না। কারণ সেট গঠন দ্বারা তো আর অঙ্ক করা যায় না। সেট গঠনকে তালিকায় আনার পর তারপরে হচ্ছে আমাদের সেটের যে বিভিন্ন শর্ত বা বিভিন্ন কাজ আছে কাজগুলো করা যায়। ঠিক আছে? তাহলে আমরা এখানে একটা সেট গঠন পদ্ধতিতে একটা সেট লিখে রেখেছি এবং তাকে কিভাবে তালিকায় করা যায় তা আমরা দেখবো। এই যে আজকের আলোচনা এবং গতকালের আলোচনা, এই দুইটা আলোচনা যারা বুঝতে পেরেছি তার জন্য মনে করো এই যে এ সেটটাকে তালিকায় প্রকাশ করা কোনো বিষয় না, সে এখন খুব সহজেই পারবে। প্রথম যে কাজটা দেখো, এখানে আমরা বিভিন্ন চিহ্ন দেখতে পাচ্ছি। এই যে এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছি ই এর মতো, এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছি দুইটা ডট, নাকি? এটা একটা চিহ্ন আর এটা হচ্ছে দুইটা চিহ্ন, নাকি? এটাকে বলা হয় এক্সিস্টেন্স টু, বা বাংলাতে বলে বিদ্যমান। আর এটা হচ্ছে সাজ দ্যাট, হ্যাঁ, মানে যেন। ঠিক আছে? সাজ দ্যাট অথবা যেন মানে এটা অন্য একটা মানে বোঝায়। তাহলে এই যে বিদ্যমান, আমি বাংলাতে বললাম এটা বিদ্যমান। বিদ্যমান বিষয়টা কি? বিদ্যমান মানে টাকা বা আছে। ঠিক আছে কিনা? আমার কাছে যখন কোনো, যেমন আমার কাছে কলমটা আছে, আমি বলতে পারি, তাহলে তুমি বলতে পারবা শাকিল স্যারের কাছে কলমটি বিদ্যমান, মানে আছে। শাকিল স্যারের কাছে কলমটি আছে। ঠিক আছে? মানে বিদ্যমান মানে টাকা, তার মধ্যেই থাকতে হবে, এটা একটা শর্ত বলে। তাহলে আমরা কিভাবে পড়ি? আমরা পড়ি এক্স বিলংস টু এন। আমরা এখানে বিলংস টু পড়ি আমরা, অথবা এক্সিস্টেন্স টু ও পড়তে পারো। এক্স বিলংস টু এন, তারপর এটাকে বলি সাজ দ্যাট এক্স 3 এর গুণিতক এবং 6 লেস দেন এক্স লেস দেন 15। তাহলে এখানে এই চিহ্নটার মানেটা কি? অনেক অঙ্কে দেখবো আবার এই চিহ্নটা দেওয়া নাই। ঠিক আছে? ডাইরেক্ট আমাদের শর্তগুলো দেওয়া আছে। এই চিহ্নটা বলতেছে তোমার এই চিহ্নের পরে যত আলোচনা আছে সব আলোচনা হচ্ছে তার আগে যারা আছে তাদের জন্য। তাহলে আগে কে আছে? এক্স বিলংস টু এন। তাহলে এই এক্স বিলংস টু এন দ্বারা কি বলতেছে? আমরা একটু আগে কিন্তু বলছিলাম এন মানে কি সংখ্যা নির্দেশ করে, স্বাভাবিক সংখ্যা নির্দেশ করে। ঠিক আছে কিনা? তাহলে স্বাভাবিক সংখ্যা যদি নির্দেশ করে তাহলে এই এক্স এর মানগুলো হবে স্বাভাবিক সংখ্যা, এক্স এর মানগুলো হবে স্বাভাবিক সংখ্যার মান। মানে স্বাভাবিক সংখ্যা আমরা গত ক্লাস আলোচনা করছিলাম কত, মানে 1 2 3 4, মানে শূন্যর চেয়ে বড় যে পূর্ণ সংখ্যা আছে তাদেরকে কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা বলা হয়। সরি, আমরা আলোচনা আবার করি। শূন্যর চেয়ে বড় পূর্ণ সংখ্যা কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা বলা হয়। তাহলে এন মানে স্বাভাবিক সংখ্যা। তাহলে এক্স এর মানগুলো নির্দেশ করতেছে এখানে এই এই অংশ দ্বারা বোঝাচ্ছে যে এক্স তো একটা চলক মানে সে কোন একটা মান কি করে? সে ধারণ করে। এখন কোন মানটা ধারণ করে আমরা কিন্তু সঠিক বলতে পারতেছি না। আমি যদি তোমাকে বলি এক্স এখানে কত, মানটা কত, তাহলে এখানে তোমরা যারা দেখতেছো, যতজনই দেখতেছো, তোমরা কিন্তু এক একজন এক একটা মান ধরে নিবা। স্যার এখানে এক্স মানে 2, এক্স মানে 3, এক্স মানে 4, মানে একটা অজানা রাশি। ঠিক আছে? অজানা রাশি মানে তার যে মানটা বা যে রাশিটার মান আমরা জানি না তাকে অজানা রাশি বলি। তাহলে এক্স একটা চলক মানে তার মানটা আমরা সঠিকভাবে জানি না। তাহলে এখানে এক্স এর মানটা যদি তোমাকে বলি এক্স এর মানটা তুমি ধরে নাও, তো তুমি কত ধরে নিবা? যারা দেখতেছি, যদি আমরা এখানে 100 জন যদি দেখি, আচ্ছা 100 জনের এক্স এর মান কি একই হবে? ভিন্ন হবে না? অবশ্যই ভিন্ন হবে। ঠিক আছে? এই জন্য এক্স কে আমরা এখানে চলক বলতেছি, চলকের মানগুলো ভিন্ন ভিন্ন হয়। তাহলে এখানে যে একটা এক্স যেহেতু আছে, এক্স বলতেছে স্বাভাবিক সংখ্যা। এক্স স্বাভাবিক সংখ্যা মানে কি? স্বাভাবিক সংখ্যা তো অনেক স্বাভাবিক সংখ্যা, তাহলে এক্স এর মানগুলো স্বাভাবিক সংখ্যা হবে
এখানে এটি নির্দেশ করতেছে এক্স এর মানগুলো স্বাভাবিক সংখ্যা হবে, অন্য কোনো সংখ্যা হবে না। মানে সে পূর্ণ সংখ্যা হবে না, সে দশমিক সংখ্যা হবে না, ভগ্নাংশ সংখ্যা হবে না, মূলদ সংখ্যা হবে না, অমূলদ সংখ্যা হবে না, মানে অন্য কোনো সংখ্যা হবে না, শুধুমাত্র সে স্বাভাবিক সংখ্যাকে সে কি করবে, ধারণ করবে, অন্য কোনো সংখ্যা সে ধারণ করবে না। বুঝতে পেরেছি? তাহলে এটা দ্বারা নির্দেশ করতেছে এক্স হবে কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। আচ্ছা যদি এমন হইতো, এটা কি হইতো বলতো? এটা কি নির্দেশ করে? এক্স বিলংস টু জেড, এর মানে জেড মানে কি সংখ্যা, পূর্ণ সংখ্যা, তাহলে এক্স কি সংখ্যা হবে, পূর্ণ সংখ্যা হবে। বুঝতে পেরেছি এখন আমরা? তাহলে এইভাবে আমরা এই চিহ্নটা দ্বারা, চিহ্নটার মানে আমরা আশা করি এখন তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে বলতেছে এক্স বিলংস টু এন, মানে এক্স হবে কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। এখন তারপর কি আছে, তার শর্ত যুক্ত আছে, এই শর্তগুলো সে এখন মানবে। সে তো স্বাভাবিক সংখ্যা, ভালো কথা, কিন্তু ওই স্বাভাবিক সংখ্যা, যে স্বাভাবিক সংখ্যাগুলো এই শর্তগুলো মানে, তাহলে এখানে দেখতে হবে এখানে কয়টা শর্ত আছে, এই জিনিসটা এখন তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাই আমাদের টোটাল শর্ত আছে, এখানে 3টা শর্ত আছে। আমরা 3টা শর্ত দেখতে পাই, কি কি বলতো? এই যে দেখো, এইটা একটা শর্ত, ঠিক আছে, এবং এই যে এটা একটা আরেকটা শর্ত। এখানে তো 2টা শর্ত আমরা আলোচনা করেছি এর আগে, এবং এটা আরেকটা শর্ত, এই এটা আরেকটা শর্ত। একটু ভালোভাবে খেয়াল করো, 3টা শর্ত তোমরা দেখতে পাচ্ছ কিনা? এখানে বলতেছে এক্স 3 এর গুণিতক, এটা একটা শর্ত হবে, মানে এক্স এর মানগুলো ওই স্বাভাবিক সংখ্যা হবে যাদের মানগুলো কি হবে, 3 এর গুণিতক হবে। আবার বলতেছে 6 লেস দেন এক্স, মানে এক্স এর মানটা 6 এর চেয়ে কি হবে, বড় হবে। আবার বলতেছে এক্স লেস দেন 15, এর মানে 15 এর চেয়ে কি হবে, ছোট হবে। তাহলে কয়টা শর্ত হলো? 3টা শর্ত হলো। এভাবে তোমাকে প্রথমেই প্রশ্নটাকে বুঝে নিতে হবে, তাড়াহুড়া না করে প্রশ্নটাকে বুঝে নিতে হবে। বুঝতে পেরেছি? প্রশ্নটা বুঝে ফেললে এখন তুমি সহজে তার মানগুলো লিখতে পারবা। এখন তুমি প্রথম যে কাজটা করবা তা হচ্ছে কি, যে আমাদের যে গুণিতকের কথা বলছে, আমরা গুণিতক বের করে ফেলবো। আশা করি যারা গত ক্লাসের ভিডিওটা দেখে এসেছি, মানে প্রথম দিনের ভিডিওটি যারা দেখে এসেছি, আমরা অবশ্যই পারবো। যারা এখনো দেখিনি, আমরা ফেসবুকে অথবা ইউটিউব চ্যানেলটায় যদি তোমরা প্রবেশ করো, প্লে লিস্টে গেলে দেখবা এখানে লেখা আছে এসএসসি বেস 2026, ঠিক আছে, লাইভ ম্যাথ ক্লাস, এইভাবে একটা প্লে লিস্ট রাখা আছে। ওইখানে আমি প্রত্যেকটা ভিডিও এখানে আমি আপলোড করে দেব। তোমরা যে কোনো সময় তোমরা যে কোনো দিন তোমরা খুঁজে পাবা। কারণ ইউটিউবে কিন্তু লাইভ ভিডিওগুলো কিন্তু একটা নির্দিষ্ট দিন শেষে কিন্তু ডিলিট হয়ে যায়, অটোমেটিকলি ডিলিট হয়ে যায়, ঠিক আছে। কিন্তু আমাদের ফেসবুকে লাইভ ভিডিওগুলো ডিলিট হয়ে যায় মনে হয় 90 দিন বা 30 দিন পরে মনে হয়। আর কিন্তু ইউটিউবে যদি আমি আপলোড করে রাখি ভিডিওগুলো, তোমাদের খুঁজতে সুবিধা হয়, এবং এটা যতদিন আমি ডিলিট না করব ততদিন এটা রয়ে যাবে। বুঝতে পেরেছি আমরা? তাই তোমরা যারা গত পর্বের ভিডিওটি দেখো নাই, প্রথম দিনের ভিডিওটি যারা দেখো নাই, তারা অবশ্যই দেখে আসবা, কারণ এখানে সংখ্যা নিয়ে আলোচনা করা আছে। যদি তোমরা আলোচনাটুকু শুনো, অবশ্যই ইনশাল্লাহ আমি বিশ্বাস করি তোমরা আর কোনো দিন ইনশাল্লাহ এই সংখ্যা নিয়ে কোনো প্রবলেমে পড়বা না। তাহলে গতকাল আমরা গুণিতক নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে 3 এর গুণিতক যারা আমরা আলোচনা শুনেছিলাম, আমরা একটু লিখে ফেলি তো 3 এর গুণিতক গুলো কি কি হবে হয়েছে। 3 এর গুণিতক মানে হচ্ছে 3 এর সাথে কোনো একটি সংখ্যা গুণ করলে যে মানটা পাওয়া যায়, ওই গুণফলটাকে আমরা 3 এর গুণিতক বলি। হ্যাঁ, তাহলে যেহেতু স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু, তাহলে আমরা 3 আর 1 গুণ করলে কত, 3 একে 3, ঠিক আছে। 3 এর সাথে 2 গুণ করলে কত, 6, 3 এর সাথে 3 গুণ করলে কত, 9, ঠিক আছে। এইভাবে 12, 15, 18, 21, 24 কিন্তু আমরা পাই, এবং এটা কিন্তু কি হবে, মানে অসীম পর্যন্ত হবে, ঠিক আছে। অবশ্যই ডট ডট দিতে হবে। তাহলে আমরা প্রথমেই যে কাজটি করবো, এই ধরনের প্রশ্ন আসলে আমরা উত্তরটা কিভাবে লিখবো, প্রথমে আমরা এইভাবে যে শর্তটা আছে, যে গুণিতক, জোড়, বেজোড়, ঠিক আছে, মৌলিক, এই সংখ্যাগুলো আমরা আগে লিখে ফেলবো। আর ওই যে লেস দেন গ্রেটার দেনের বিষয়টা আমরা পরে দেখবো। অনেকে কিন্তু পেস্ট লেগে যাচ্ছে, আর কোনটাকে করব, আমি কিন্তু বলে দিচ্ছি, এটা মনে রাখবো তোমরা। গুণিতক, গুণনীয়ক, জোড়, বেজোড়, ঠিক আছে, মৌলিক, এই 5টির কাজ তোমরা আগে করে নিবা। হ্যাঁ, এই 5টির কাজ আগে করে নিবা, আর লেস দেন গ্রেটার দেনের কাজটা তোমরা পরে করে নিবা, ঠিক আছে। লেস দেনের কাজটি হচ্ছে, লেস দেন গ্রেটার দেনের কাজ হচ্ছে ডাইরেক্ট সরাসরি করা, এখানে দেখাইতে হয় না, বুঝে নিয়ে শুধু মানটা লিখে ফেলা। তাহলে এখানে যেহেতু বলছে এক্স 3 এর গুণিতক, এই কাজটা আমরা আগে করে নিতে হবে। আমরা লিখবো এক্স 3 এর গুণিতক, আমরা লিখবো 3 এর গুণিতক। 3 এর গুণিতক কত, 3, তারপর হচ্ছে 6, 9, 12, 15, 18, তারপর 21 ডট ডট, এই আমরা লিখে ফেললাম, ঠিক আছে কিনা। আমাদের উত্তর কিন্তু বলছে এ সেটটাকে আমাদের সেট গঠনে দেওয়া আছে, এরকে আমাদের তালিকায় লিখতে হবে, এটা আমাদের উদ্দেশ্য।
তা আমরা কি করলাম, প্রথমে যে শর্তটা আছে এই শর্তটা আমরা লিখে ফেললাম। এই শর্তটার মানে যেটা আছে এটা লিখবা, এখানে কোনো অন্য কোনো শর্ত আরোপ করবো না। এই শর্তে যা আছে তুমি তাই লিখে দেবা। গুণিতকের কথা বললে গুণিতক গুলো লিখবা, গুণনীয়কের কথা বললে গুণনীয়ক লিখবা, জোর বললে জোর লিখবা, বেজোর বললে বেজোর লিখবা, ঠিক আছে? মৌলিক বললে মৌলিক লিখবা। আচ্ছা, তারপরে কি করবো, এখন আমরা এই সেটটাকে লিখে ফেলবো। এখানে আর বিস্তারিত বর্ণনা দেওয়া দরকার নেই, আমরা এখন ডাইরেক্ট লিখে ফেলবো। আমরা কি লিখবো, এ। এখন এ সেটের বলো গুণিতকের কথা তো বলছে 3 এর গুণিতক, ঠিক আছে? আমরা 3 এর গুণিতক লিখলাম, অসীম পর্যন্ত লিখলাম। কিন্তু এখানে কিন্তু আরো 2টি শর্ত আছে, এই 2টি শর্ত দ্বারা লিখতে হবে। মানে এর উপাদানগুলো এমন হবে যে 3টা শর্তকেই মানবে। সহজ কথায় আমি যদি বলি আসলে 4টা শর্ত, ঠিক আছে? 4টা শর্ত বলা যায়, কারণ প্রথম শর্ত কিন্তু এটা, x বিলংস টু n, x হতে হবে স্বাভাবিক সংখ্যা, 3 এর গুণিতক হবে x, এবং x 6 এর চেয়ে বড় হবে, 15 এর চেয়ে ছোট হবে, ঠিক আছে কিনা? এইভাবে 4টা শর্ত নিয়ে তুমি চিন্তা করবা। 3টা শর্ত তোমার সরাসরি বলা আছে, আর এখানে তোমাকে সংখ্যাটা নির্দেশ করছে। সবসময় তোমাকে একটা সংখ্যা নির্দেশ করবে, এটা কি স্বাভাবিক সংখ্যা, এটা কি পূর্ণ সংখ্যা, এটা কি মূলদ সংখ্যা, যে কোনো একটা সংখ্যা তোমাকে নির্দেশ করে দিবে, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম বলছে স্বাভাবিক সংখ্যা, তাহলে আমাদেরকে অবশ্যই স্বাভাবিক সংখ্যা লিখতে হবে। তারপর আমাদের 3টা শর্ত দিছে, ওই স্বাভাবিক সংখ্যা হবে 3 এর গুণিতক 6 এর চেয়ে বড়, 15 এর চেয়ে ছোট। তাহলে আমরা এখন একটু দেখি তো আমাদের গুণিতকের মধ্যে এই 2টা শর্ত এখন কারা কারা মানে 6 এর চেয়ে বড় বলছে, 6 এর চেয়ে বড় কে আছে, 9 আছে নাকি, 9, এবং 15 এর চেয়ে ছোট, 15 এর চেয়ে ছোট কে আছে, 12 আছে। তাহলে আমাদের কোন 2টা সংখ্যা হবে, দেখো 3 কিন্তু শর্ত মানতেছে না, 6ও শর্ত মানতেছে না, কারণ 6 এর চেয়ে বড় বলছে, তাই 6ও শর্ত মানতেছে না, 9 মানতেছে এবং 12 মানতেছে। আবার 15 এর চেয়ে ছোট বলছে, 15 কিন্তু শর্ত মানে নাই, 18 তো অবশ্যই মানে নাই, 21ও মানতেছে না, এবং পরে যতগুলো আসবে একটু মানবে না। মানছে কারা কারা, 9 এবং 12, মানে 9 এবং 12। তাহলে আমাদের এ সেটটি হবে 9, 12। এ হচ্ছে আমাদের উত্তর সঠিক। এ হচ্ছে আমাদের, দেখো কত সহজে আমরা সেট গঠন থেকে তালিকা প্রকাশ করে ফেললাম। তাহলে আমি আরেকটা সহজ একটা বিষয় দিই, তোমরা একটু করে ফেলো। মনে করো বি সেট, বি সমান বলা আছে x বিলংস টু n, x জোড় সংখ্যা এবং 5 লেস দেন x লেস দেন 13। অঙ্কটা করে ফেলো, তোমরা খাতায় করে শুধু উত্তরটা লিখে দিবা, ঠিক আছে? উত্তরটা স্যারকে কমেন্টসে জানিয়ে দাও, এটার উত্তর কি হবে, মানে তার তালিকা পদ্ধতি কি হবে। এটা তো একটা সেট গঠন পদ্ধতি, তার তালিকা পদ্ধতিটা কি হবে তোমরা একটু দ্রুত কমেন্টসে জানিয়ে দাও। আগে তোমরা খাতায় অঙ্কটা করে ফেলো, তারপরে শুধু উত্তরটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দাও। আচ্ছা, আমরা যদি একটু উত্তরটা মিলিয়ে নেই, আমি একটু আলোচনা করে নিই, তাহলে তোমাদের সুবিধা হবে। এখানে বলছে, প্রথম বলছে কি সংখ্যা হবে, এক্সটা স্বাভাবিক সংখ্যা হবে, এটা হচ্ছে প্রথম বিষয়টা আমাদের অবশ্যই এখানে খেয়াল করতে হবে। তারপরে আমাদের বাকি শর্তগুলো দেখি আমরা। এখানে বলছে জোড় সংখ্যা, এখানে বলছে 5 লেস দেন x, আর এখানে বলছে কত, x লেস দেন 13। এই হ্যাঁ, তাহলে যেহেতু স্বাভাবিক সংখ্যা হবে, তাহলে অবশ্যই x এর মানগুলো বা আমার বি উপাদানগুলো হবে স্বাভাবিক সংখ্যা, এবং বাকি যে 3টা শর্ত আছে 3টা শর্ত অবশ্যই মানতে হবে। জোড় সংখ্যা 5 এর চেয়ে বড়, 13 এর চেয়ে ছোট, এই হচ্ছে সাধারণ বিষয়। তাহলে আমরা একটু লিখে ফেলি। জোড় সংখ্যা আমরা লিখবো জোড় সংখ্যা সমান, তো জোড় সংখ্যা আমরা মানে কি আমরা জানি, গতকাল আলোচনা করেছি 2, 4, 6, 8, 10, 12, ঠিক আছে? এগুলো জোড় সংখ্যা, তাই লিখতে পারি 2, 4, 6, 8, 10, 12, তারপর 14, এভাবে কয়েকটা লেখার পরে আমরা ডট ডট দিতে পারি। আমাদের শর্ত যা থাকবে সর্বশেষ বড় সংখ্যাটা তার চেয়ে তুমি 1-2টা বেশি রাখবা, ঠিক আছে? তাহলে হয়ে যাবে। আমরা জোড় সংখ্যা লিখে ফেললাম, আমরা কিন্তু শেষ করতে পারবো না, ঠিক আছে? তাই ডট ডট দিয়ে দিলাম, মানে অসীম সংখ্যক। তারপরে আমরা কি করব, এখন আমরা আমাদের সেটটাকে তালিকায় লিখে ফেলবো বাকি শর্তের সাহায্যে। এখন শর্তটা কি বলছে, 5 এর চেয়ে বড়, 13 এর চেয়ে ছোট। 5 এর চেয়ে বড় এবং 13 এর চেয়ে ছোট যারা যারা আছে তুমি তাদেরকে লিখতে পারো। সরি, আমি এখানে বাংলা লিখে ফেলছি, তোমরা অবশ্যই ইংরেজিতে লিখবা, ঠিক আছে? বাংলা ইংরেজিতে ঝামেলা না হয়। তাহলে 5 এর চেয়ে বড় কে আছে, এই যে 6, ঠিক আছে? এবং 13 এর চেয়ে ছোট কে আছে, 12। তাহলে দেখো এই 2ও হবে না, 4ও হবে না, কারণ 4 5 এর চেয়ে কি, আমাদের 5 এর চেয়ে ছোট, ঠিক আছে? আমাদের মানটা হতে হবে 5 এর চেয়ে বড়, তাই আমরা 6 নিতে পারি। এবং বলছে 13 এর চেয়ে ছোট, তাহলে আমরা 14 নিতে পারি না। তাহলে কে কে রইল,
6, 8, 10, 12। তোমরা কিন্তু অবশ্যই কেটে দিবা না, আমি তোমাদের বোঝানোর জন্য কাটতেছি, তোমরা কিন্তু কাটবা না, তোমরা ডাইরেক্ট রেজাল্ট লিখবা। তোমরা কত লিখতে পারো? 6, 8, 10, 12। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 6, 8, 10, 12। দেখো তো আমরা এটা যেভাবে আলোচনা করছি এটা এভাবে হয়েছে কিনা, এটাই বিষয়টা। তাহলে আজকের ক্লাসের পূর্বের কথা এবং আমরা যারা গত ক্লাসটি করেছি তাদের জন্য এটা অনেক সহজ একটা অঙ্ক না? তোমরা একটু জানিয়ে দাও তো যে তোমরা বুঝতে পারতেছো কিনা। মানে আজকের এবং গতকালের আলোচনার সাপেক্ষে তোমরা এই দুইটা প্রশ্ন, এর সেটের মানটা আর বি সেটের মানটা সহজে বের করতে পারতেছো কিনা একটু বলো তো। তাহলে আজকের আলোচনা এবং গতকালের আলোচনার প্রেক্ষিতে আমি তোমাদেরকে কিছু বাড়ি কাজ দিই, তোমরা বাসায় এই কাজগুলো এখন করে নিবা। অবশ্যই ইনশাল্লাহ তোমরা পারবা, নিজেরাই পারবা। তা হচ্ছে কি, আমাদের পাঠ্য বইয়ের 31 পেজের, এই যে দেখো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ মনে হয়, 31 পেজের এই যে 2.1 অনুশীলনীর 1 নাম্বার যে আমাদের নাম্বারটা আছে, 1 নাম্বার প্রশ্নে কিন্তু আমাদের 4টি প্রশ্ন আছে একে। এই 1 নাম্বারের 4-এর মধ্যে থেকে তোমরা ঘ নাম্বার যে প্রশ্নটি আছে, ঠিক আছে, ঘ নাম্বার যে প্রশ্নটি আছে তোমরা এই প্রশ্নটি করার চেষ্টা করবা। আর হচ্ছে তোমাদের বইয়ের 42 নম্বর পেজে তোমরা একটু খাতায় লিখে নিবা বাড়ির কাজগুলো, ঠিক আছে। 42 নম্বর পেজে তোমাদের দেখো 21 নম্বর একটা অঙ্ক আছে। এই 21 নম্বর অঙ্কের এ এবং বি সেট, এই দুইটি সেট তোমরা নিজেরাই তালিকা পদ্ধতিতে প্রকাশ করবা। তাহলে তোমাদের টোটাল 3টি সেট আমি বাড়ির কাজ দিয়ে দিলাম। 31 নম্বর পেজ থেকে একটি 1 নম্বরের ঘ নাম্বারটা, আর এই 42 নম্বর পেজ থেকে আমাদের 21 নম্বরের অঙ্কের এ এবং বি যে দুইটি সেট আছে, এই দুইটি সেট তোমরা নিজেরা, আশা করি যদি আজকের আলোচনা তোমরা বুঝতে পারো, যারা আগ্রহ নিয়ে শুনেছি তারা অবশ্যই ইনশাল্লাহ পারবা। আমি আবারও বলি, যারা আমরা গত ক্লাসের ভিডিওগুলো আমরা দেখিনি, গত ক্লাসের আমরা ভিডিওটা দেখে আসব। ভিডিওগুলো তোমরা খুব সহজেই এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। আর স্যারের ইউটিউব চ্যানেল হচ্ছে শাকিল ম্যাথ কেয়ার। আমি তোমার লাইভ ক্লাসটি এই পর্যন্তই। কালকে আমি আমাদের যে সেট গঠন থেকে তালিকা পদ্ধতির ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে যতগুলো প্রশ্ন আছে তোমাদের বইয়ে এবং বিগত বছর যে এসএসসি পরীক্ষা ছিল, ওই পরীক্ষাগুলোতে যে সেট গঠন থেকে তালিকায় প্রকাশ করা যে যতগুলো প্রশ্ন আছে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব ওই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার। তাহলে কালকে আমাদের সেট গঠন থেকে তালিকা পদ্ধতির বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে। সবাই আমার জন্য দোয়া করবা, আল্লাহ যাতে আমাকে অবশ্যই সুস্থ রাখে। এই কথা বলে আমি আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। সবার মঙ্গল কামনা করে আজকে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।